আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল সরকার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বাওয়াল বদরুল আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকের ক্লাসটি মূলত ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সাবজেক্ট ইকোনমিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 টপিক্স এগ্রিকালচারাল ক্রেডিট অর্থাৎ কৃষি ঋণ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট বা কৃষি ঋণ। হোয়াই ডু ফার্মার্স টেক ক্রেডিট? কেন কৃষক কৃষি ঋণ গ্রহণ করে? ফাইন্যান্সিং বাই ক্রেডিট, কৃষি ঋণের উৎসসমূহ। প্রবলেমস অফ এগ্রিকালচারাল ক্রেডিট অফ বাংলাদেশ, বাংলাদেশের কৃষি ব্যবস্থার সমস্যাবলী। প্রথমে আসি এগ্রিকালচারাল ক্রেডিট অর্থাৎ কৃষি ঋণ বলতে আমরা কি বুঝি। কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে আমরা কৃষি ঋণ বলতে পারি। উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন লাঙ্গল, গরু, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ওষুধের প্রয়োজন হয়, কিন্তু কৃষকরা গরিব বলে মূলধনের অভাবে এসব উপকরণ ক্রয় করতে পারে না। অর্থাৎ কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উৎপাদন ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকেই আমরা কৃষি ঋণ বলতে পারি। কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে? কয়েকটি কারণে কৃষকেরা ঋণ গ্রহণ করে। বিশেষত বাংলাদেশ একটি কৃষি নির্ভর দরিদ্র দেশ। এদেশের কৃষকগণ উপকরণ ক্রয়, কৃষি জমি রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ ইত্যাদি কারণে কৃষি ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। সেই জন্য কৃষি ঋণকে কৃষকের প্রয়োজন ও উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে উৎপাদনশীল ঋণ। যে ঋণ প্রত্যক্ষভাবে কৃষি উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকেই উৎপাদনশীল ঋণ বলে। যেমন বীজ, সার, ঔষধ, গরু, সেচ ব্যবস্থা, মজুরি দেওয়া, জমির স্থায়ী উন্নয়ন ইত্যাদি সবই উৎপাদনশীল ঋণ। কৃষি উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য এ ধরনের ঋণের প্রয়োজন হয়। প্রাতিষ্ঠানিক উৎস থেকে এ ধরনের ঋণ পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ভোগ্য ঋণ। প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসলের বছরের ভরণপোষণ সংগ্রহ সম্ভব হয় না। অর্থাৎ ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসলে তাদের বছরে ভরণপোষণ সংগ্রহ সম্ভব হয় না। এছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে ফসলহানি ঘটে। এ সময় কৃষকদের দৈনন্দিন ডেইলি প্রয়োজন তথা বেঁচে থাকার জন্য ভোগ্য ঋণ গ্রহণের প্রয়োজন হয়। এ ধরনের অনুৎপাদনশীল ঋণ গ্রাম্য মহাজন, সারোগার, ভূস্বামীর নিকট থেকে উচ্চ সুদের হারে সংগ্রহ করতে হয়। তৃতীয়ত হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। ভোগ্যপণ্য ছাড়াও, বিশেষ করে ভোগ ছাড়াও কৃষককে নানা ধরনের অনুৎপাদনশীল কর্ম যেমন মামলা মোকদ্দমা, সন্তানের বিয়ে শাদী, ধর্মীয় অনুষ্ঠান, জন্ম মৃত্যু প্রভৃতি কাজে ঋণ গ্রহণ করতে হয়। যেহেতু এসব খাত অনুৎপাদনশীল, তাই এ ঋণও মহাজন ও ভূস্বামীর নিকট থেকে গ্রহণ করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ। এক্ষেত্রে কৃষি ঋণকে তিন ধরনের হতে পারে, যথা স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন ঋণ এবং দীর্ঘকালীন ঋণ। স্বল্পকালীন ঋণ হচ্ছে সাধারণত 15 মাস বা তার কম সময়ের জন্য এ ধরনের ঋণ নেওয়া হয়।
বীজ, সার, কীটনাশক, ঔষধ, গরু মহিষের জন্য খামার ইত্যাদি ক্রয় করার জন্য কৃষকেরা এই ধরনের ঋণ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে থাকে। মধ্যকালীন ঋণ, এই ধরনের ঋণ গরু মহিষ কেনা, ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি নষ্ট হলে মেরামত ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজন হয়। এ ধরনের ঋণের মেয়াদ 15 মাস থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। এ ধরনের ঋণের উৎস হলো মহাজন, আত্মীয় স্বজন, সমবায় সমিতি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবস্থা। দীর্ঘকালীন ঋণ, এই ঋণের মেয়াদকাল 5 বছরের বেশি হয়ে থাকে। কৃষি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এ ঋণের প্রয়োজন হয়, যেমন জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ট্রাক্টর ক্রয়, বাড়ির যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধ ইত্যাদি ক্ষেত্রে এ ঋণের প্রয়োজন হয়। প্রয়োজন অনুসারে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক থেকে কৃষকেরা দীর্ঘকালীন ঋণ গ্রহণ করে থাকে। জামিনের ভিত্তিতে কৃষি ঋণ, এদিক থেকে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা যায়, যথা জমি বন্ধকি ঋণ। অনেক সময় কৃষকেরা নিজেদের ক্ষুদ্র জমি বন্ধক রেখে বেশিরভাগ ক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে এখানে বিশেষ করে ব্যক্তিগত ঋণ। কৃষক ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় সম্পদ বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকে। ব্যক্তিগত এজেন্সির ঋণ, কৃষি ঋণের এ ধরনের ঋণ ব্যক্তিগত এজেন্সি প্রদান করে থাকে। সাধারণত ঋণ ব্যবসায়ী, ভূস্বামী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন প্রভৃতির কাছ থেকে কৃষকেরা এই ঋণ সংগ্রহ করে। এসব ঋণের বেশিরভাগই শোষণমূলক। পঞ্চমত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় কৃষক পরিবারের জানমালের প্রচুর ক্ষতি সাধন হয়ে থাকে। তখন অভাবের সম্মুখীন হয়ে তারা কৃষি ঋণ গ্রহণ করে। পরিশেষে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কৃষকদের আয়ের তুলনায় যদি বাজারে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পায়, তখন সংসার চালানোর জন্য কৃষক বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসছি ঋণের মাধ্যমে অর্থায়ন, ফাইন্যান্সিং বাই ক্রেডিট। সাধারণত ঋণের উৎস দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে আবার 2 প্রকার, যেটা উপানুষ্ঠানিক উৎস এবং আনুষ্ঠানিক উৎস। প্রথমে আসি যে উপানুষ্ঠানিক উৎসের ঋণের উৎস। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, এমন অনেক কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুসরণ করে ঋণ দিচ্ছে। ঋণের এই উৎসগুলোকে আমরা উপানুষ্ঠানিক ঋণের উৎস বলতে পারি, যেমন হচ্ছে এনজিও সমূহ, গ্রামীণ ব্যাংক। এখন আসি যে আনুষ্ঠানিক ঋণের উৎস। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এগুলিকে আমরা আনুষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিক উৎস হিসেবে বলতে পারি। অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুন শর্তাবলীর অধীনে কর্মরত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণের আনুষ্ঠানিক উৎস বলা যায়। প্রথমে আসি যে বাংলাদেশ ঋণের আনুষ্ঠানিক উৎসে প্রথম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক বা সংস্থা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি ঋণ প্রদান করে থাকে, বাংলাদেশ ব্যাংক সেসব সংস্থাকে কম সুদে ঋণ প্রদান করে থাকে।
যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও সমবায় ব্যাংকে প্রচলিত ব্যাংক হার অপেক্ষা 2% কম সুদে ঋণ দিয়ে থাকে। কৃষকদেরকে ঋণ প্রদানের সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি বিভাগ চালু করেছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষকদের ঋণ দেওয়ার জন্যই কৃষি ব্যাংক স্থাপিত হয়েছে। সাধারণত কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সেচের জন্য গভীর এবং অগভীর নলকূপ, পাম্পিং মেশিন, হালের গরু ক্রয়, বীজ, সার, কীটনাশক, মৎস্য চাষ, হাঁস, মুরগি ও পশুপালন, বিপণন প্রভৃতি উদ্দেশ্যে ঋণ দিয়ে থাকে বাংলাদেশ কৃষি ব্যাংক। তৃতীয়ত হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। স্বাধীনতার পর ব্যাংক ব্যবস্থাকে রাষ্ট্রায়ত্ত করার পর থেকে কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যে ঋণদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো উৎপাদনমুখী স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। বর্তমানে দেশের অভ্যন্তরে, দেশের বাহিরে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে, আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানে বাণিজ্যিক ব্যাংক সর্বাধিক অবদান রাখছে। সমবায় সমিতি। সমবায় ঋণদান সমিতি কৃষি ঋণের অন্যতম প্রধান উৎস। সাধারণত এই সমিতি কৃষকদেরকে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তারপর হচ্ছে ভূমি বন্ধকি ব্যাংক। বাংলাদেশের সর্বত্র যে কয়েকটি ভূমি বন্ধকি ব্যাংক রয়েছে সেগুলো জমি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। পরিশেষ হচ্ছে সরকারও অনেক সময় বিশেষত বন্যা, খরা, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কৃষকদেরকে সরাসরি ঋণ প্রদান করে। এই ঋণের সুদের হারও কম এবং পরিশোধ করার শর্তও সহজ। অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস বা অনানুষ্ঠানিক ঋণের উৎস। প্রথমে আসে যে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন। অনানুষ্ঠানিক উৎসের মধ্যে একটা বড় উৎস হচ্ছে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন। এই উৎস থেকে কৃষকেরা মোট কৃষি ঋণের প্রায় 93% ঋণ পেয়ে থাকে। এই ঋণের মধ্যে কোনো জামানত নেই, মুনাফা ও সুদ দিলেও কম দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার। গ্রাম্য ব্যবসায়ী দোকানদারগণ কৃষকদের ফসল কম দামে বন্ধক রাখে, যা ফসল উঠলেই তাদের নিকট বিক্রয়ে বাধ্য হয়। এরূপ অবস্থায় ঋণ প্রদান করে এবং কৃষকদেরকে প্রায় 2% থেকে 3% ঋণের যোগান দিয়ে থাকে গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদারগণ। তৃতীয়ত হচ্ছে গ্রাম্য মহাজন। এই উৎস কৃষকদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কৃষকদের নিকট থেকে জমি, সোনার অলংকার ও অন্যান্য দ্রব্যাদি জামিন রেখে চড়া সুদে ঋণ প্রদান করে, কিন্তু সুদের হার অধিক বলে অধিকাংশ কৃষক এই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। চতুর্থত হচ্ছে ভূস্বামী ও গ্রাম্য ধনী লোক। এই উৎস থেকে কৃষকদেরকে ঋণ গ্রহণের জন্য অনেক সময় মূল্যবান জিনিসপত্র অথবা ফসল বন্ধক রাখতে হয়। পঞ্চমত হচ্ছে ধনী ও বিত্তশালী কৃষক। ধনী ও বিত্তশালী কৃষকগণ অনেক সময় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের অত্যন্ত চড়া সুদে ঋণ প্রদান করে থাকে। ষষ্ঠত হচ্ছে ফড়িয়া ও ব্যাপারী। গ্রাম্য ফড়িয়া ও ব্যাপারীগণও কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে, তবে এই ঋণের পরিমাণ খুবই স্বল্প পরিমাণ হয়।
1978 সালে, বিশেষ করে 1978 সালে BIDS এর গবেষণায় দেখা যায় বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছ থেকে 22% এবং মহাজনের কাছ থেকে 54% ঋণ কৃষকরা গ্রহণ করে থাকে। এখন আসি বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলি। আমাদের দেশে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিগণ যেহেতু ঋণের জন্য জামানত দিতে পারে না, এই কারণে প্রাতিষ্ঠানিক উৎস থেকে তারা ঋণও সহজে পায় না। সংগ্রহ ব্যয়বহুল। প্রাতিষ্ঠানিক ঋণ সংগ্রহ করতে অনেক সময় ও ব্যয় বেশি পড়ে। এছাড়া কর্মচারীদেরকে ঘুষ দিতে হয়। ভোগান্তি। প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের আমলাতান্ত্রিক মনোভাবের জন্য কৃষকদের পক্ষে এই ঋণ গ্রহণ করতে মারাত্মক ভোগান্তির সম্মুখীন হতে হয়। নবমত, তদারকির অভাব। আমাদের দেশে প্রদত্ত ঋণের কোনোরূপ তদারকির ব্যবস্থা নেই, ফলে যে উদ্দেশ্যে কৃষি ঋণ গ্রহণ করা হয় সে উদ্দেশ্যে ব্যয় করা হয় না। এই কারণে কৃষি ঋণ অনেক সময় কৃষির কাজে আসে না। উচ্চ সুদের হার। বিভিন্ন গবেষণায় দেখা যায় অপ্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার বার্ষিক প্রায় 50% থেকে 300% হয়। সমন্বয় সাধনের অভাব। বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঋণদান কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাব রয়েছে, ফলে কৃষকদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই উপরোক্ত কারণগুলি ছাড়াও ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক দুর্বলতা ও সুষ্ঠু নীতির অভাবে বাংলাদেশের কৃষি ঋণ সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল কৃষি ঋণ বলতে আমরা কি বুঝি, কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে এবং কৃষি ঋণের উৎসগুলো অর্থাৎ ঋণের মাধ্যমে অর্থায়নের উৎসগুলি আলোচনা করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস এবং হচ্ছে অনানুষ্ঠানিক উৎস, এবং বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলি আলোচনা করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।